দেখ দেখ আমরা সেখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো পড়বো। তো আগের পিডিএফে আমরা বলছিলাম যে আমাদের এখানে প্রথম চ্যাপ্টারে কিছু জিনিস বাদ দিয়ে গেছিলাম, তো ওইগুলোই এখন পড়বো। সো ফার্স্ট অফ অল রিয়েল এস্টেটের সংজ্ঞা এটা তো আসবেই, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। রিয়েল এস্টেট মানে কি? রিয়েল এস্টেট মানে হচ্ছে আমাদের ফিজিক্যাল ল্যান্ড আর যেগুলো ট্যানজিবল কোনো অ্যাসেট যেটা ল্যান্ডের সাথে অ্যাটাচড, সেইটা আবার ল্যান্ডের নিচেও থাকতে পারে, লাইক মিনারেলস। এগুলোকে আমরা কি বলতেছি? রিয়েল ইস্টেট, মানে রিয়েল যেটা মানে অ্যাসেট এটা। তো এরপরে আছে হচ্ছে আমাদের এই 4 ধরনের রিয়েল এস্টেটের মধ্যে পার্থক্য। ফার্স্ট অফ অল রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট হচ্ছে যেখানে আমরা থাকি, মানে রেসিডেন্সিয়াল মানে হোম, অ্যাপার্টমেন্ট এগুলো। কমার্শিয়াল মানে হচ্ছে অফিস পারপোজে যেগুলো ইউজ হয়, অফিস বিল্ডিং, কোম্পানি। ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট মানে হচ্ছে মানে আমাদের ইন্ডাস্ট্রির কাজে যেগুলো ইউজ হয়, লাইক আমাদের গুদাম ঘর, আমাদের ফ্যাক্টরি, ইটের ভাটা এগুলো। ল্যান্ডটা কি? ল্যান্ড হচ্ছে আমাদের র ল্যান্ড, মানে জমি, একদম কোর জমি যেটা। এখন আমাদের 3টার মধ্যে যে পার্থক্য, ফার্স্ট অফ অল রিয়েল এস্টেটকে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল ও ট্যানজিবল অ্যাসেট, মানে যেটা আমরা টাচ করতে পারি। রিয়েল প্রপার্টি মানে হচ্ছে তুই যখন একটা রিয়েল এস্টেট ওন করতেছিস, এইটাতে তোর কি পরিমাণ রাইট আছে, তোর কি পরিমাণ ইন্টারেস্ট আছে, কি বেনিফিটস আছে, এগুলোকে আমরা বলতেছি রিয়েল প্রপার্টি। দেন হচ্ছে পার্সোনাল প্রপার্টি হচ্ছে তোর নিজের যে মানে অ্যাসেটগুলো আছে যেগুলো তুই মুভ করতে পারিস, লাইক তোর ফোন, তোর ল্যাপটপ, তোর পিসি এগুলা। দেন হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট আমাদের ট্যানজিবল, রিয়েল প্রপার্টি হচ্ছে ইনট্যানজিবল, মানে তোর একটা জিনিসের উপরে তোর অধিকার আছে, সেটা তো ইনট্যানজিবল। পার্সোনাল প্রপার্টি ট্যানজিবল ইনট্যানজিবল দুটাই হতে পারে। রিয়েল এস্টেট যেরকম আমাদের বিল্ডিং, জমি টমি এরকম। রিয়েল প্রপার্টি হচ্ছে গিয়ে তোর রাইট টু সেল, মানে যেহেতু তুই ওনার, তুই এটা সেল করতে পারবি, লিজ দিতে পারবি। আর পার্সোনাল প্রপার্টি যেরকম তোর ফার্নিচার, ফোন, ইলেকট্রনিক্স এগুলো। ট্রান্সফার হচ্ছে কি আমাদের কি রিয়েল এস্টেট আমাদের ট্রান্সফার করার জন্য ডিডস মানে আমাদের ওই এগ্রিমেন্ট বা ওই দলিল লাগে। আর রাইট আমাদের সেকেন্ডটা যেটা রাইট, মানে সেই রাইট ট্রান্সফারের জন্য আমাদের ওই এগ্রিমেন্ট পেপার বা ওই উইল পেপারটা লাগে। আর আমাদের পার্সোনাল প্রপার্টি ট্রান্সফারের জন্য আমাদের ওই একটা সিম্পল ডেলিভারি ওর বিলের মাধ্যমে আমরা করতে পারি। অ্যাটাচমেন্টে বলা হচ্ছে রিয়েল এস্টেট হচ্ছে কি আমাদের পার্মানেন্টলি ল্যান্ডের সাথে অ্যাটাচড। আর সেকেন্ডটা হচ্ছে কি আমাদের ওনারের সাথে অ্যাটাচ বলতে পারি। আর থার্ডটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ না। আচ্ছা, তো আমাদের এখানে ফ্রি হোল্ড ল্যান্ড আর লিজ হোল্ড ল্যান্ড, এই দুইটার মধ্যে যেই ডিফারেন্সটা সেইটা আগে জানতে হবে। তো ফ্রি হোল্ড ল্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যেই ওনার, ঠিক আছে, আমাদের যে ইন্ডিভিজুয়াল, সেই ইন্ডিভিজুয়ালের হচ্ছে পুরাপুরি ওনারশিপ আছে সেই অ্যাসেটের উপরে। আর লিজ হোল্ডের হচ্ছে পুরাপুরি ওনারশিপ থাকে না। তো এখন এই এগ্রিমেন্টে যাওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগে? সো দুইটার ডকুমেন্টেরই প্রায় সেমই বলা যায়। প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের সেল ডিড, মানে তুই যে বিক্রি করতে পারবি, তুই যে একটা ওনার, সেটার মালিকানা তথ্য তোর কাছে থাকতে হবে। মিউটেশন সার্টিফিকেট, মানে তুই ওনারশিপ যে চেঞ্জ করতেছি সেটার জন্য একটা সার্টিফিকেশন দরকার, সেটাকে মিউটেশন সার্টিফিকেট বলে, ওইটা লাগে। দেন হচ্ছে প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, তুই যে ট্যাক্স দিচ্ছিস সেটার ডকুমেন্ট লাগে। তারপর তোর বিল্ডিং প্ল্যান যেটা, এটা অ্যাপ্রুভড কিনা, মানে রাজুকে নাম শুনছিস হয়তো, সেই রাজু অ্যাপ্রুভড বিল্ডিং কিনা সেটার ডকুমেন্ট দেওয়া লাগে। নো অবজেকশন সার্টিফিকেট হচ্ছে কি আমাদের লাইক ফায়ার সেফটি, ইলেকট্রিক বোর্ড, ওয়াটার সাপ্লাই বোর্ড, এদের কাছ থেকে কোনো অবজেকশন আছে কি না সেটা দেখতে হবে, তাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তো এরকম করে 5টা মনে রাখলেই এনাফ। ইনকিউবেটর সার্টিফিকেট দরকার নাই, পজিশন সার্টিফিকেট দরকার নাই। আর্কিটেক্টস প্ল্যান, এটা নিতে পারিস যে আর্কিটেক্টরা মানে এই বিল্ডিংটা আমরা ফার্দার ডেভেলপ করতে পারবো কিনা, এটার জন্য আর্কিটেক্টদের প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন নেওয়া। সয়েল টেস্ট রিপোর্ট, আমাদের যে মাটি, এই মাটিটা মানে কি ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি, এটার জন্য একটা রিপোর্ট নেওয়া হয়, তো সেই রিপোর্ট দেখতে হবে। তো এটা হচ্ছে কনস্ট্রাকশন পারমিট, তুই যে বিল্ডিংটা বিল্ড করবে এটার জন্য তো একটা পারমিশন লাগবে, সেই পারমিশনটা তো নিতে হবেই। এটাও প্রায় ওই সেম আছে। ইনকিউবেটর সার্টিফিকেট 2 জায়গাতেই আছে, তাহলে আমরা এটা একটু পড়ি। তো ইনকিউবেটর সার্টিফিকেট মানে হচ্ছে যেহেতু তোর বিল্ডিংটা লিজ,
সো এই ইনকাম ওয়েভের সার্টিফিকেটটা এটা এনশিওর করবে যে তোর বিল্ডিংয়ের উপরে অন্য কারো মালিকানা নাই, ঠিক আছে? এটার জন্য তোর অন্য কোনো মালিকানা নাই, এটার জন্য কোর্ট থেকে আমরা যে সার্টিফিকেশনটা গ্যাদার করি সেটাকে আমরা বলি ইনকিউমেবল সার্টিফিকেট। তো এখন আমাদের ইদানিং কী কী ল্যান্ড ডেভেলপাররা কী কী প্রবলেম ফেস করতে দিচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে দাম বেশি, তারপর হচ্ছে ল্যান্ডের স্কারসিটি বেশি, সব জায়গায় ল্যান্ড পাওয়া যায় না, তারপর হচ্ছে কি আমাদের রেগুলেটরি সরকারের অনেক রুলস রেগুলেশনস দেওয়া, তারপর হচ্ছে ল্যাক অন ক্লিয়ার টাইটেলস, মালিক একজন বিক্রি করে আরেকজন, দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডিফিসিয়েন্সিস, আমাদের ঠিক পরিমাণ ইলেকট্রিসিটি নাই, ওয়াটার সাপ্লাই নাই, গ্যাস সাপ্লাই নাই, দেন হচ্ছে ফাইন্যান্সিং কনস্ট্রেইন, আমাদের প্রপার ওয়েতে ফাইন্যান্সিং যে করবো সেই ওয়ে নাই, তারপর হচ্ছে করাপশন অনেক বেশি, এনভায়রনমেন্ট ভালো না, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, এরকম। দেন হচ্ছে আমাদের 4 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের ক্রেডিট স্কোরিং মডেল। এটার জন্য আমাদের কী কী মেজর ফ্যাক্টর আছে, প্রথমটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি। তো যাকে আমরা লোন দিচ্ছি তার প্রিভিয়াস পেমেন্ট হিস্টোরি বা তার ক্রেডিটের কী অবস্থা সেইটা চেক করতে হবে, সে লোন নিয়ে ফেরত দেয় কিনা সেইটা। দেন ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও, সে আসলে কী পরিমাণ লোন, মানে ক্রেডিট কার্ডে যেরকম মানুষ টাকা নেয় তো সে কী পরিমাণ লোন নিচ্ছে না নিচ্ছে সেটা চেক করা। দেন হচ্ছে সে কত লম্বা সময় ধরে লোন নেয় বা কত লম্বা সময়ের জন্য লোন নেয় সেইটা। তারপর হচ্ছে টাইপস অফ ক্রেডিট ইউজ, অনেক ধরনের ক্রেডিট আছে, সো এখন সে কোন ধরনের ক্রেডিট হচ্ছে বেশি ইউজ করে সেইটা। দেন হচ্ছে নিউ ক্রেডিট ইনকোয়ারি, সো যখন একটা নতুন ক্রেডিট নেওয়া হয় তখন লোন অফিসার অনেক কোয়েশ্চেন করে, তো সেই কোয়েশ্চেন আউটস্ট্যান্ডিং ডেপ্ট, সেখানে দেখা হয় যে তার কী পরিমাণ বর্তমান ঋণ আছে, তারপর হচ্ছে তার ইনকাম আর ইনকামের অবস্থা কেমন, তার এমপ্লয়মেন্টের অবস্থা কেমন, দেন সে যে জিনিসটা বন্ধক রাখতেছে সেটার ভ্যালু কীরকম। প্রমিসরি নোট, এটা আমরা অলরেডি একবার পড়ে আসছি। আর হাউ দ্য রিস্ক অফ মর্টগেজ লোন ক্যান বি অ্যাসেসড বাই এ লেন্ডার, তো ওইটার জন্য আমরা উপরে এখন যে জিনিসগুলো পড়লাম, এই যে এই জিনিসগুলাই এখানে যাবে, ঠিক আছে? তো এটাও ইম্পর্ট্যান্ট আর কি। তার সাথে আরও কিছু জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ডেট টু ইনকাম রেশিও। এইখানে দেখা হয় যে সে ঋণ কী পরিমাণ নিচ্ছে আর তার ইনকাম কী পরিমাণে আছে। দেন হচ্ছে লোন টু ভ্যালু রেশিও, এইখানে দেখা হয় তার অ্যাসেটের ভ্যালুটা কীরকম আর তার লোনের ভ্যালুটা কীরকম, যাতে লোন ডিফল্ট করলে যাতে ওরা হচ্ছে গিয়ে বিল্ডিং বা অ্যাসেটটা নিয়ে নিতে পারে, তো এটার জন্য এলটিভি রেশিও দেখা হয়। দেন দেখা হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট রেট রিস্ক আর ডিফল্ট রিস্কের মধ্যে ডিফারেন্স কি। ইন্টারেস্ট রেট রিস্কটা তো আমরা জানি যে আমাদের ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন থেকে হয়, আর ডিফল্ট রিস্ক ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন হওয়ার কারণে যখন আমরা পেমেন্ট করতে পারি না সেটাকে আমরা বলতেছি ডিফল্ট রিস্ক। সো ইন্টারেস্ট রেট রিস্ক হচ্ছে আমাদের লেন্ডারকে বেশি এফেক্ট করে, আর ডিফল্ট রিস্কও হচ্ছে আমাদের লেন্ডারকেই এফেক্ট সবচেয়ে বেশি করে। আর ইন্টারেস্ট রেট রিস্ক হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল রেট মর্টগেজে বেশি দেখা যায়, আর ডিফল্ট রিস্ক হচ্ছে গিয়ে আমাদের সব টাইপের লোনেই দেখা যায়। আর ইন্টারেস্ট রেট রিস্ক লাস্ট রেটটা হচ্ছে আমাদের মার্কেট কন্ডিশন, ইকোনমিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আর ডিফল্ট রিস্ক হচ্ছে আমাদের বড়োয়ার যে টাকা নিচ্ছে তার ক্রেডিট ওর্দিনেস, মানে সে আসলে কী পরিমাণ টাকা ফেরত দেওয়ার ক্যাপাসিটি রাখে সেটার উপরে ডিপেন্ড করে। এটা পড়ার আই গেস এখন দরকার নাই, বা না পড়াটাই ভালো। আচ্ছা, বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে গিয়া সেই প্রবলেমগুলো কী কী, আর হচ্ছে গিয়ে আমাদের বেনিফিটগুলো কী কী। এই প্রবলেমটা আমরা তো অলরেডি উপরে একবার পড়েই আসছি যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ওগুলা। তো আমাদের বেনিফিটগুলো কী কী, ফার্স্ট অফ অল হচ্ছে র্যাপিড উরবানাইজেশন, আমাদের এখানে অনেক তাড়াতাড়ি হচ্ছে গিয়ে উন্নত হইতেছে, মিডল ক্লাস অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে, ইকোনমিক গ্রোথ অনেক ভালো হইতেছে, গভর্নমেন্ট বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, সো আমাদের কমার্শিয়াল রিয়েল এস্টেটের সংখ্যা বাড়তেছে, আমাদের ফাইন্যান্সিং অপশন বাড়তেছে। তো এইগুলো আমাদের বেনিফিট ছিল, আর এগুলো তো আমরা অলরেডি একবার দেখেই আসলাম উপরে। আচ্ছা, এনামেরেট দ্য অ্যাপ্রেজাল প্রসেস অফ এ প্রপার্টি, আচ্ছা এটা চ্যাপ্টার 10-এর একটা পার্ট, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা আমরা দেখব। সো আইডেন্টিফাই দ্য পারপোজ অফ দ্য অ্যাপ্রেজাল,
ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে এই অ্যাপ্রেইজালটা কী জন্য করা হচ্ছে, মানে এটা কি ফাইন্যান্সিংয়ের জন্য নাকি সেলের জন্য নাকি ইন্স্যুরেন্স আর ট্যাক্সেশন না ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, কী জন্য আমাদের এই অ্যাপ্রেইজাল প্রসেসটা করা হচ্ছে। দেন হচ্ছে আমাদের প্রপার্টি আর কী টাইপের প্রপার্টি আর এটার রাইট আছে কি না সেটা চেক করতে হবে। মানে আমরা যে অ্যাপ্রেইজাল করতেছি, তো এটার জন্য আমরা দেখতে পারি যে ফার্স্ট অফ অল অ্যাপ্রেইজাল জিনিসটা কি। আচ্ছা, অ্যাপ্রেইজাল মানে হচ্ছে আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা অ্যাসেস করা, মানে আমাদের রিয়েল এস্টেটের যে ভ্যালু সেটা অ্যাসেস করা। ওকে, দেন এরপর হচ্ছে কি আমাদের মালিক উনিই কিনা সেটা চেক করা। মালিকানা সত্ত্ব চেক করার পরে আমাদের যে রিলেভেন্ট ডাটা, মানে যত ধরনের ডকুমেন্টেশন আছে সব ধরনের ডকুমেন্টেশন গ্যাদার করা। তারপর হচ্ছে আমাদের প্রপার্টি ইন্সপেকশন, এইখানে হচ্ছে আমাদের প্রপার্টি সাইজ কীরকম, কন্ডিশন কীরকম, এগুলো চেক করতে হবে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন মার্কেট ডাটা যেগুলো আছে ওগুলো রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখন কোন মেথডে আমরা গিয়ে এটা চেক করব, এটা সেলস কম্প্যারিজন মেথড হইতে পারে, কস্ট অ্যাপ্রোচ হইতে পারে, ইনকাম অ্যাপ্রোচ হইতে পারে। আর অ্যানালাইজ ডাটা অ্যান্ড অ্যাপ্লাই অ্যাপ্রাইজাল মেথড। সো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ডাটা অ্যানালাইজ করতে হবে, তারপর বিভিন্ন অ্যাপ্রাইজাল মেথড অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে আমাদের দেন হচ্ছে রিকনসাইল ভ্যালুস ফ্রম ডিফারেন্ট অ্যাপ্রোচ, মানে হচ্ছে আমাদের বিভিন্ন আলাদা আলাদা অ্যাপ্রোচ থেকে যে ভ্যালুটা আসছে, এখন ভ্যালুটা কম্বাইন করে আমাদের দেখতে হবে কোনটা হচ্ছে আমরা ফাইনালাইজেশন করতে পারি। তারপর আমাদের একটা অ্যাপ্রেইজাল রিপোর্ট তৈরি করতে হবে ফাইনালি রিপোর্ট রাইটিংয়ের। দেন হচ্ছে গিয়ে আমাদের সেটা রিভিউ করতে হবে এবং সেটা আসলে কী পরিমাণ কোয়ালিটিফুল ডাটা হয়েছে সেই জিনিসটা চেক করতে হবে। ওকে, কনস্ট্যান্ট অ্যামোর্টাইজেশন মর্টগেজ, কনস্ট্যান্ট পেমেন্ট মর্টগেজ আর গ্র্যাজুয়েটেড পেমেন্ট মর্টগেজের মধ্যে ডিফারেন্সগুলা কী কী? শালা কিচ্ছু পড়ায় না, আর এত কঠিন কঠিন থিওরি দেয় ভাই রে ভাই, শালা মইরা যাওয়া উচিত অ্যাক্সিডেন্টে। আচ্ছা, কনস্ট্যান্ট অ্যামোর্টাইজেশন মর্টগেজ। কনস্ট্যান্ট অ্যামোর্টাইজেশন মর্টগেজে হচ্ছে আমাদের প্রতি পিরিয়ডে সেম পরিমাণে পেমেন্ট করতে হয়, আর ইন্টারেস্ট আমাদের প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর কমতে থাকে। দেন কনস্ট্যান্ট পেমেন্ট মর্টগেজ হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট, আমাদের এখানে টোটাল পেমেন্ট হচ্ছে গিয়ে সমান, প্রতিটা পিরিয়ডে আমাদের সমান, এখানে কোনো বাড়ে কমে না। গ্র্যাজুয়েটেড পেমেন্ট মর্টগেজ হচ্ছে আমাদের প্রথম দিকে পেমেন্ট হচ্ছে কম, আর এটা হচ্ছে প্রতি সময় পর পর বাড়তে থাকে। দেন হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট ইচ, দেন হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট ইচ পিরিয়ড, প্রতি সময় আমাদের অ্যামাউন্ট কনস্ট্যান্ট পে করতে হয়। সিপিএমে হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট ওঠানামা করে, আর জিপিএমে হচ্ছে হালকা পাতলা অ্যাডজাস্টমেন্ট হয়। এটাকে এখন পড়া উচিত, এটা যদি পড়তে পারিস পড়িস, বাট আমার কাছে মনে হচ্ছে এটা এখন মানে হুদাই না পড়াই ভালো হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল। অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল মানে হচ্ছে তুই যে এটার মালিক, এটা যত রকম তোর মানে যত সকল ডকুমেন্ট আছে, যত সকল প্রসিডিউর আছে,
এইটা তোর যত রকম ডকুমেন্ট আছে, মর্গেজ, এটার সাথে যত কিছু অ্যাটাচড আছে সব কিছুর একটা সামারিকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল। আর টাইটেল অ্যাসুরেন্সের আমাদের তিনটা মেইন আছে, মেইন ওয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে টাইটেল ওপিনিয়ন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে কি জানি অ্যাটর্নিস, যাই হোক অ্যাটর্নির ওইটা অ্যাটর্নিস অ্যাসুরেন্স। সো এখানে হচ্ছে ওই অ্যাটর্নি হচ্ছে আমাদেরকে এনশিওর করে যে এটা আমাদের মালিক। সেকেন্ড হচ্ছে টাইটেল ইন্স্যুরেন্স। টাইটেল ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নেই, সেই সব কিছু চেক টেক করে দেয়। আর থার্ড হচ্ছে আমাদের টরেন্ট সিস্টেম। সো টরেন্ট সিস্টেম হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট, মানে একটা গভর্নমেন্টের থার্ড পার্টির একটা যারা হচ্ছে আমাদেরকে চেক করে দিবে যে এটার মালিক আসলেই আমরা কিনা। ভাই 5 নম্বরের জন্য 50 মার্কেট থিওরি দিচ্ছে, কি রে? তো এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এই গ্রাফটা আমরা আগেই দেখছিলাম, ওই জিনিসটাই আসছে। ভাই 2টা গ্রাফ একসাথে দিচ্ছে 5 মার্কের জন্য। টাইম ভ্যালু অফ মানি কি এটা তুই জানিস। আর ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমাদের ডিসিশন মেকিংয়ে লাগে, অ্যাসেটের ভ্যালুয়েশনে লাগে, লোন অ্যান্ড মর্গেজ প্ল্যানিংয়ের সময় লাগে, রিস্ক ম্যানেজমেন্টে লাগে, দেন হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের জন্য মেইনলি লাগে সবচেয়ে বেশি। তো প্রবাবল রিস্ক কি, আর এগুলো আমাদেরকে মর্গেজকে কিভাবে অ্যাফেক্ট করতে পারে। তো প্রবাবল রিস্ক হচ্ছে যেভাবে আমাদেরকে অ্যাফেক্ট করতে পারে, আর যেগুলো অ্যাফেক্ট করতে পারে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ডিফল্ট রিস্ক, মানে আমাদের ডিফল্ট আচ্ছা এই রিস্কগুলো তো আমরা জানি, ডিফল্ট রিস্ক, ইন্টারেস্ট রেট, প্রিপেমেন্ট, লিকুইডিটি, কোলাট্রাল রিস্ক, কোলাট্রাল ইনফ্লেশন রিস্ক, টাইটেল রিস্ক। টাইটেল রিস্ক হচ্ছে তুই মালিক না, এটা আমি তোর কাছে কিনলাম বাট তুই অরিজিনাল মালিক না, এইটার জন্য যে রিস্ক ওইটাই। অপারেশনাল রিস্ক হচ্ছে কি আমাদের বিজনেস অপারেশন প্রপারলি করতে পারলাম না সেইটা। রেগুলেটরি রিস্ক হচ্ছে আমাদের যে লেজিসলেটিভ রিস্ক, যেটা আমরা পড়ছিলাম যে হঠাৎ করে গভর্নমেন্ট পলিসি, ট্যাক্স ল চেঞ্জ হইলে আমরা যে রিস্কের মধ্যে পড়ি, ওইটা ওই জিনিসটা এটা আমরা পড়ে আসছি অলরেডি একবার, তো এই কারণে আমরা এটা ডিসক্রাইব করলাম না। আর সিপিএম লোন, কনস্ট্যান্ট পেমেন্ট মর্গেজ, এটা তো কি, হ্যাঁ তো জানিসই। আর এটারও আবার 3 ধরনের থাকার কথা না, নাকি 4 ধরনের থাকার কথা? হ্যাঁ 4 ধরনের। ভাই কি অবস্থা, সেটা কুত্তা নাকি একটা, পুরা বই লিখতে দিচ্ছে ভাই 5 মার্কের জন্য। আল্লাহ, এরা জন্য আসলে এবার পুলিশ ধরে নিয়ে যায় সারা জীবনের জন্য। ও আচ্ছা, প্রথমত সিপিএমটা কি? সিপিএম হচ্ছে আমাদের পুরা সব সময়ের জন্য আমাদের এই মর্টগেজ পেমেন্টটা সমানভাবে দিতে থাকবে। সো প্রথমটা হচ্ছে আমাদের ফুলি অ্যামোর্টাইজিং ফিক্সড রেট মর্টগেজ। সো যেইখানে হচ্ছে আমাদের মান্থলি পেমেন্ট প্রতি সময় সব সময় হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা আমাদের ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দুইটাকেই কভার করে। আর এটা অ্যাডভান্টেজ কি, আমাদের পেমেন্টসটা স্টেবল, ইন্টারেস্ট রেট বাড়লেও প্যারা নাই, আর ইজি টু ক্যালকুলেট। রিস্ক হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট রিস্ক আছে, প্রিপেমেন্ট রিস্ক আছে, রিস্কগুলো তো আমরা জানি, এই কারণে ডিসক্রাইব করলাম না। দেন হচ্ছে ইন্টারেস্ট অনলি মর্গেজ বা বেলুন পেমেন্ট লোন। সো এইখানে এটা বলা হয় যে আমাদের শুধুমাত্র ইটাই দেওয়া হয়, মানে ইন্টারেস্টটাই পে করা হয়, প্রিন্সিপালটা পে করা হয় না। সো এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইনিশিয়াল পেমেন্ট কম শর্ট টার্মের জন্য, আর রিস্ক হচ্ছে যত সময় বাড়তে থাকে এরপর আমাদের পুরো প্রিন্সিপাল পেমেন্ট পে করার সময় 12টা বেজে যায়। এরপর হচ্ছে গ্র্যাজুয়েটেড পেমেন্ট মর্গেজ, যেটা হচ্ছে কি প্রথম দিকে আমাদের লো থাকে, দেন আস্তে আস্তে করে আমাদের পেমেন্টের ইটা বাড়তে থাকে। এটাও হচ্ছে কি আমাদের ইনিশিয়াল পেমেন্টটা অ্যাফোর্ডেবল, আস্তে আস্তে বেড়ে যায়, এটা একটা প্রবলেম। আর এখানে একটা আছে নেগেটিভ অ্যামোর্টাইজিং রিস্ক। তো নেগেটিভ অ্যামোর্টাইজিং রিস্কটা কি, আমাদের যখন আমরা অনেক কম করি, মানে যখন অনেক কম চার্জ করি, তখন দেখা যায় কি ওই টাকাটা আমাদের পুরোপুরি
ইন্টারেস্ট রেটের যে টাকা সেইটাকে কভার করে না। এই পুরোপুরি ধর আমার হচ্ছে গিয়ে পে করা লাগতেছে 5,000 টাকা, কিন্তু আমার পে করার কথাই ইন্টারেস্টই পে করার কথা 10,000 টাকা। তো এটাকে আমরা বলতেছি নেগেটিভ অ্যামোর্টাইজেশন রিস্ক। দেন হচ্ছে অ্যাডজাস্টেবল রেট মর্গেজ, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর মর্গেজ এইটা হয়, অ্যাডজাস্ট হয়, ইন্ডেক্স রেটেড এগুলো আছে। ইন্ডেক্স রেট একটা কিছু উপরে ছিল, ওটা বাদ দিয়ে আসলাম কারণ অনেক টাইম নেই। আচ্ছা বাদ ওটা নিয়ে আর গেজানো দরকার নেই। আচ্ছা ফরক্লোজারটা কি এটা আমরা দেখছি, আর ফরক্লোজার অল্টারনেটিভ কি কি ছিল সেটাও আমরা দেখছি। তো এটা আমরা আর করার দরকার নেই, এখানে পড়ার দরকার নেই। রিয়েল প্রপার্টি আর পার্সোনাল প্রপার্টি কি উপরে আমরা পড়ে আসছি, এটা পার্থক্য পড়ে আসছি, তো এটা পড়ার দরকার নেই। এটাও আমরা পড়ে আসছি, এটা নিয়ে আর ঘাটারও দরকার নেই। আচ্ছা মর্গেজ আর প্রমিজরি নোট, কিরে ভাই কার কার সাথে কিসের ডিফারেন্স বানা, আমি তো এটাই বুঝি না। প্রমিজরি নোট কি জিনিস আর মর্গেজ কি জিনিস? ইয়াল্লাহ, তওবা তওবা তওবা। আচ্ছা মর্গেজটা কি? মর্গেজ হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা কোনো একটা প্রপার্টিকে হচ্ছে বন্ধক রাখি, আর প্রমিজরি নোট হচ্ছে গিয়ে আমরা লোনটা যে পে করব এটা একটা মানে মানে খাতায় বা ডকুমেন্টে লিখে দিই। আর মর্গেজের মেইন পারপোজটা কি? এটা হচ্ছে একটা লিয়েন তৈরি করে, যে আমি যার কাছ থেকে লোন দিচ্ছি আমি যদি তাকে রিপে না করতে পারি তাহলে সে এটার মালিক হয়ে যাবে। প্রমিজরি নেট হচ্ছে এটার মধ্যে অনেকটি এভিডেন্স হিসাবে কাজ করে। মর্টগেজের ভিতরে আমাদের প্রপার্টি ডেসক্রিপশন, প্রপার্টি রাইট, ফ্লোর ক্লোজার, কনভেনিয়েন্স এগুলো লেখা থাকে। আর নোটের মধ্যে আমাদের লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, রিপেমেন্ট স্কেডিউল এগুলো লেখা থাকে। পার্টিস ইনভলভ মর্টগেজের মধ্যে বড়রা, লেন্ডার, আর নোটের মধ্যে পেয়ার আর পেই, এগুলা 5টা বললেই হবে, বেশি করার দরকার নেই। তো ক্যান বড়ার পে অফ, সবসময় কি পে করতে পারে? হ্যাঁ যদি পারে, যদি সেটা তার জন্য লাভজনক হয়, আর যদি কোনো কিছু না বলা থাকে লোন টার্মসে, তাহলে ডিফল্ট মানে কি আমরা জানি আমরা পেমেন্ট করতে করতে গিয়ে যখন আর পেমেন্ট করতে পারি না। প্রপার্টি অ্যাপেরাইজাল প্রসেসটা আমরা একবার দেখে আসছি, এটা ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখিস। উপরে ছিল 10টা প্রসেস, এইখানে আছে 7টা প্রসেস। কি অবস্থা! ওইটার সাথে আমাদের ওই নোট মানে আমার যে অ্যাকচুয়াল নোট 71 পেজে ওইটা মিলাই পড়িস, তাহলে একটু ইজি হবে। এইখানে 10টা 7টা বহুত ডিফারেন্স। আচ্ছা এখানে আরেকটি আছে যেটা আমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের কীভাবে আমরা আমাদের প্রপার্টি ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে সেলস কম্প্যারিজন অ্যাপ্রোচ। সেলস কম্প্যারিজন অ্যাপ্রোচে দেখা হয় যে এই টাইপের অ্যাসেট আশেপাশে যখন সোল হয়েছে সেটার ভ্যালু কেমন ছিল, ওইটা দেখে আমাদেরটা ভ্যালু ঠিক করা হয়। কস্ট অ্যাপ্রোচে দেখা হয় যে আমাদের এইটার কস্ট কীরকম, সেই কস্টগুলো দেখে দেন হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু নির্ধারণ করা হয়েছে। ইনকাম অ্যাপ্রোচে দেখা হয় যে আমার যে অ্যাসেট বা যে রিয়েল এস্টেট এটা আসলে কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেছে, আমারটা যে পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেছে তার উপর বেসিস করে আমার অ্যাসেটের ভ্যালু নির্ধারিত করা হবে। আচ্ছা এইখানে যখন বলছে মানে আমাদের কী কী জিনিস চেক করা দরকার, এইটার জন্য হচ্ছে কি আমাদের এই বাংলাদেশে কী কী প্রবলেম আছে না, মানে পলিটিক্যাল ইটি যেগুলো আমরা পড়ে আছি, ইনস্টেবিলিটি মিটি, ওগুলো সব কিছু দিয়ে লিখে দিলেই হবে। হোয়াট আর ফরওয়ার্ড রেট অফ ইন্টারেস্ট, হাউ আর দে ডিটারমাইন, হোয়াট ডু দে হ্যাভ টু ডু উইথ ইন্ডেক্সেস ইউজ অ্যাডজাস্ট, এটা পড়ারই দরকার নেই। রিয়েল এস্টেট ক্লাসিফিকেশন এগুলো আমরা দেখে আসছি।
আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা দেখি নাই, সেটা হচ্ছে গিয়ে স্টেটের মধ্যে একটা তো ফ্রি হোল্ড স্টেট, আর একটা হচ্ছে আমাদের লিজ হোল্ড স্টেট, ঠিক আছে। কনকারেন্ট স্টেট এটা আমাদের নাই, সেটা আমাদের পড়তে হবে না। এখন আসছে হচ্ছে আমাদের ফ্রি হোল্ড স্টেট, এটা হচ্ছে ফি ফ্রি হোল্ড স্টেটের মধ্যে আমাদের ফি সিম্পল একটা আছে। সো এইটা কি? সো এইটা মানে হচ্ছে আমাদের ওনারশিপ হচ্ছে সারা জীবনের জন্য, এটার কোনো লিমিট নাই, আনলেস এটা আমরা কোনো জায়গায় বিক্রি টিক্রি করে দেই। আর আরেকটা হচ্ছে লাইফ স্টেট, এই ফি সিম্পল ডিফিজিবল এটাও না। আরেকটা হচ্ছে লাইফ স্টেট হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ডিউরেশন থাকে, সেটাকে আমরা লাইফ স্টেট বলতেছি। লিজ হোল্ড কি সেটা তো আমরা জানি। আর এখানেও হচ্ছে গিয়ে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে স্টেট ফর ইয়ার্স, লাইক একটা নির্দিষ্ট সময় থাকে, লাইক 1 ইয়ার 2 ইয়ার ওইটা। আর পিরিয়ডিক্যালি মানে হচ্ছে মান্থ টু মান্থ, যেরকম তুই 1 মাসের ভাড়া দিলে পরের মাসের জন্য তুই আবার ভাড়াটিয়া হয়ে যাবি, আবার ভাড়া না দিলে তোরে বাইরে করে দিতে পারে। সো এইটা হচ্ছে লিজ হোল্ডের আরেকটা টাইপ। এই হলো আমাদের টোটালি 4টা। কনকারেন্ট অ্যাসেট আমাদের বইয়ের না। ডিসক্রাইব দ্য মেথড অফ টাইটেল অ্যাসুরেন্স, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, অ্যাটর্নিস ওপিনিয়ন, টাইটেল ইন্স্যুরেন্স। আর এটা হচ্ছে টরেন্ট সিস্টেম, যেটা আমাদের বইয়ে নাই, এটা আবারও দিবে পরীক্ষায়, শিওর থাক। এইখানে হচ্ছে মর্টগেজ আর ডিফারেন্ট টাইপ অফ মর্টগেজ, এটা হচ্ছে ফিক্সড রেট, অ্যাডজাস্টেবল রেট, বেলুর, গ্র্যাজুয়েটেড পেমেন্ট, পিলাম, রিভার্স মর্টগেজ। আচ্ছা, রিভার্স মর্টগেজ হচ্ছে কি আমাদের মানে বয়স্কদের দেওয়া হয়, যে একটা নির্দিষ্ট মানে ধর বয়স্ক, তার আর কেউ নাই, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বয়স্কদেরই ব্যাংক টাকা দিতে থাকে, আর যখন সেই বয়স্ক লোকটা মারা যায় তখন ব্যাংক হচ্ছে ওই অ্যাসেটটা নিয়ে নেয়। আর আমাদের প্রবেবল রিস্ক, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, ডিফল্ট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, প্রিপেমেন্ট রিস্ক, লেজিসলেটিভ রিস্ক, লিকুইডিটি, এই টাইপের যেসব রিস্কগুলো ছিল ওইটাই। জেনারেল কন্টেন্ট অফ লিজ কি আমরা জানি। আর জেনারেল কন্টেন্ট অফ লিজের মধ্যে আমাদের ওই পেই লিজ ফাইন্যান্সিং আমরা কবে পড়লাম? আচ্ছা, লাস্ট সেমিস্টারে। এটাও পড়তে হবে না। এটাও পড়তে হবে না। এটা তো আমরা অলরেডি একবার দেখে গেছি, মর্টগেজ আর নোটের মধ্যে পার্থক্য। রিয়েল এস্টেটের মধ্যে যত ধরনের আছে সেটাও আমরা দেখে আসছি। রেসিডেন্সিয়াল প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি নাই, স্পেশাল পারপাস। তো যদি আমাদেরকে বলে যে আমাদের রিয়েল এস্টেট প্রপার্টি কয় ধরনের, তাহলে আমরা 3 ধরনের। প্রথম 3টা, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টি, এটা আমরা পড়ছি যে আমাদের বাসার থাকা টাকার জন্য। কমার্শিয়াল প্রপার্টি হচ্ছে আমাদের কমার্শিয়াল পারপাস, অফিস বিল্ডিং রিটেল এগুলোর জন্য। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি হচ্ছে কি আমাদের ওই টাইপের ইন্ডাস্ট্রি কাজের জন্য, লাইক আমাদের ওয়্যার হাউস টাউস, ফ্যাক্টরি, ওইগুলা। এই 3টাই, আর করতে হবে না। পিলামও পড়তে হবে না, এগুলো পড়ার দরকার নাই, এগুলো পড়লে সব কিছু হার্ড লাগবে। ওকে, এইটুকুই পড়।